আজকের এপিসোডের গল্পের মোড় এক নতুন দিকে ঘুরে যাচ্ছে। একদিকে তং নিজের নতুন মানব রূপ মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইয়াং মাস্টার ফুগুই নিজের অজান্তে এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন। কোয়ান জিংটিং তার ছেলেকে জেতাতে যে কোনো কুটিল পথ বেছে নিতে প্রস্তুত। ঠিক এই সময়েই তং এর সামনে আসে এক পুরনো সাথী, যার হাতে রয়েছে ফুগুইকে শেষ করে দেওয়ার এক বিষাক্ত পরিকল্পনা। তাহলে তং কি পারবে তার প্রাণ বাঁচানো মাস্টারের উপর আঘাত করতে, নাকি প্রতিশোধের নেশায় সে বদলে যাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি শর্ট অ্যান্ড বিলভড আবার 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। আর ড্রামাটা শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা কোল্ড পুলের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই ফুগুই এখানে বসেছিল আর সামনে তংকে একটা টেবিলের উপর রাখা ছিল। তং তখন আস্তে আস্তে ওঠে এবং বলে, আমি কি মারা যাইনি? আমি কি এখনো বেঁচে আছি? তখনই তং দেখতে পাই ফুগুই এখানে বসে আছে আর বলে, মাস্টার ফুগুই, আপনি কি আমার প্রাণ বাঁচিয়েছেন? মাস্টার ফুগুই, আপনাকে এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আপনি কি আহত? আমি আপনার জন্য একটা তোয়ালে নিয়ে আসছি। তখনই ফুগুই বলে, দরকার নেই, তোমার কাছে আমার প্রশ্ন আছে। তং তখন বলে, আপনি কি জানতে চান? নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। তখন ফুগুই বলে, তুমি কি মানুষের রূপ নিতে চাও? তং তখন বলে, মানুষের রূপ? অবশ্যই আমি চাই। আমি যদি মানুষে রূপান্তরিত হতে পারি তবে আমি একজন অপরাজয়ের দানব হতে পারবো, যে আরো দ্রুত সাধনা করতে পারবে। এভাবে আমি আমার ছোট ভাইকে রক্ষা করতে পারবো। তখনই ফুগুই বলে, সাধারণত এক প্রজন্মে তোমাদের মতো 100টিরও বেশি ছোট মাকড়সা থাকে। তোমার কি অন্য কোনো ভাই বোন নেই? তখনই তং বলে, আমার অন্য ভাই বোনেরা সবাই মারা গেছে, শুধু নম্বর 12,5,81 এবং আমিই বেঁচে আছি। যদিও আমি একজন সত্যি সামান্য নিম্নমানের মাকড়সা ডেমন, তবুও আমি নির্দিষ্ট কিছু জিনিস এবং মানুষের যত্ন করতে পারি। মাস্টার ফুগুই, আপনি কি আমার ভাইকে একটু সাহায্য করবেন? আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে। ইয়াং মাস্টার ফুগুই। তখনই ফুগুই বলে, মনে রেখো, তোমার নিজের স্বপ্ন তোমার নিজেকেই সত্যি করতে হবে। তখনই তং বলে, নিজের স্বপ্ন নিজেই সত্যি করব? তারপরেই ফুগুই তংকে নিয়ে বাইরে চলে আসে তাকে মানুষে রূপান্তরিত করার জন্য। এবং তখনই তং বলে ওঠে, মাস্টার ফুগুই, বাইরে প্রচন্ড ঠান্ডা। এবং তখনই ফুগুই তংকে মানুষে রূপান্তরিত করতে থাকে এবং তং তখনই বলে, আমি কিভাবে উঠতে পারছি? মাস্টার ফুগুই, আপনি কি অসাধারণ! এটা কি কোনো মুক্ত? কত সুন্দর! তখনই ফুগুই বলে, এটা কোনো ব্যাপার নয়, তবে এই মুক্তটি তোমাকে মানুষে রূপান্তরিত করতে পারে। তখনই ফুগুই তংয়ের শরীরের ভিতরে ওই মুক্তটি প্রবেশ করায় এবং আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে তংয়ের শরীর পরিবর্তন হতে থাকে এবং তং এত সুন্দর পরিমাণে এক নারীতে পরিণত হয় যে তাকে দেখলেই চোখ সরানো মুশকিল। এবং ফুগুই তো তংয়ের দিকে তাকিয়ে পুরো হাঁ হয়ে তাকিয়ে থাকে এবং তং তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে সে মানুষে রূপান্তরিত হয়েছে এবং সে এটাকে স্বপ্ন বলে মনে করছিল। তখনই তং অনেক আনন্দ করতে করতে বলে, আমি মানুষে রূপান্তরিত হয়েছি মাস্টার ফুগুই, আমি এখন একজন মানুষ। এই আনন্দ করতে করতে বেচারা তখনই নিচে ধপ করে পড়ে যায় আর বলতে থাকে, এই দুটি মানুষের পা আমাকে আমার 8টি মাকড়সার পায়ের মতো অতটা সমর্থন দিতে পারছে না বলে মনে হচ্ছে। তখনই ফুগুই বলে, আগে উঠে দাঁড়াও, তারপর দেখো হাঁটতে পারছো কিনা। তং আবার বলে, এটা আমার স্বপ্ন নয় তো মাস্টার ফুগুই, আপনি আমাকে একটু চিমটি কাটুন তো দেখি এটা স্বপ্ন নাকি সত্যি। তখনই ফুগুই বলে, ঘরে ফিরে যাও। এটা বলেই ফুগুই সেখান থেকে চলে যায় এবং তং সেখানেই বসে থাকে। ওর বকবকানির কারণে ফুগুই সেখান থেকে চলে যায় এবং তং আবার বলতে থাকে, মাস্টার ফুগুই, আপনি কি সকালের জন্য অনুশীলন করার জন্য যাচ্ছেন? আমি কি আপনার সঙ্গে যেতে পারি? এবং ফুগুই সেখান থেকে চলে যাওয়ার পর তং আপন মনেই বলতে থাকে, মাস্টার ফুগুই, আপনি এগিয়ে যান এবং চিন্তা করবেন না, আমি 2 পায়ে হাঁটার অভ্যাস করে নেব। এখন আমি অবশেষে জানি যে এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীটা কেমন দেখায়। এদিকে আবার ইয়াং কোয়ান ম্যানরের দৃশ্য দেখানো হয়। এখানে অনেকগুলো সৈনিক একসঙ্গে শর্ট প্র্যাকটিস করছিল এবং তখনই সেখানে আদেশ আসে, পশ্চিম অঞ্চল থেকে ইয়াং কোয়ান জিনটিং এসেছেন, সবাই বিদায় নাও। এবং তখনই সেখান থেকে সমস্ত সৈনিকগুলো সরে যায় এবং কোয়ানের আগমন ঘটে এবং তখনই কোয়ান বলতে থাকে, আমার প্রিয় ভাই, আমার মনে হয় না আমি সঠিক সময়ে এসেছি। এটা কি ওনার সকলের অনুশীলন? অনেকদিন হয়ে গেছে আমি এখানে তরোয়াল চালানোর দক্ষতা অনুশীলন করতে দেখিনি। আমি ভাবছি ইয়ান কোয়ান তরোয়াল চালানোয় কোনো উন্নতি হয়েছে কিনা এবং আমি সেটা দেখতে চাই। এবং এই কথা বলার সাথে সাথেই কোয়ান ওখানে যতগুলো সৈনিক ছিল সবার উপর আক্রমণ করে দেয়
এবং সেই সৈনিকগুলো কুয়ানের কাছে খুব সহজেই হেরে যায়। আসলে কুয়ান ছিল অনেকটা পরিমাণে আগের থেকে শক্তিশালী এবং তখনই কুয়ান বলতে থাকে, আমি তো মনে করেছিলাম ইয়াং কুয়ান তরোয়াল চালানোই বিশ্বের সব থেকে সেরা ছিল, কিন্তু এখন তো দেখছি এরা কোনো কমেরই না। এই ইয়াং কুয়ান পরিবারের কোনো দক্ষ পুরুষ কি নেই যে কিনা আমার সাথে মোকাবেলা করতে পারে? এবং এই কথা শোনার সাথে সাথে ফুগুই তো প্রচন্ড রেগে যায় এবং সে তখনই নিচে নেমে আসে এবং সেখানে থাকা কুয়ানের সৈনিকদের এমনভাবে তার তরোয়ালের কায়দায় আঘাত করে যে তারা একবার আহত হওয়ার পরে আর দুবারা ওঠার কোনো ক্ষমতাই ছিল না এবং কুয়ান তো সেটা দেখে প্রচন্ড রেগে যায় এবং তখনই কুয়ান ফুগুইয়ের উপর আক্রমণ করতে আসে, কিন্তু ফুগুই কুয়ানকে এমনভাবে হাতের উপর একটা আঘাত করে যে কুয়ান তার হাতটা নাড়াতেই পারছিল না এবং কুয়ান এটা হাড়ে হাড়ে বুঝতে পারে যে ফুগুই আসলে কতটা একজন বীর দক্ষ পুরুষ অর্থাৎ নির্ভীক যোদ্ধা। এবং তখনই সম্রাট সই নিচে নেমে আসি এবং কুয়ান বলতে থাকি, আমার প্রিয় ভাই, আমি আপনাকে অনেকদিন দেখিনি, আপনাকে এমন বেশ জড়াজড়নি দেখাচ্ছি কেন? তখনই সম্রাট সই বলে, মাস্টার কুয়ান, আপনি জানেন যে 10 দশকেরও বেশি আগে আপনাকে ইয়ান কুয়ান পরিবার থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর আপনি আপনার বংশ পদবি বদলে কুয়ান করেছেন। আজ ইয়াং কুয়ান প্রাসাদের আপনার ভূমিকা একজন অতিথির উচিত অতিথি সুলভ ভদ্রতা বজায় রাখার জন্য। এবং কুয়ান তখন বলে, আমি কুয়ান জিংটিং, সীমান্তের এলাকায় কুয়ান পরিবার থেকে এসেছি। ইকি জোটের প্রধান, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এবং সম্রাট সই তখন বলে, মাস্টার কুয়ান, আপনি কি ব্লু স্কাই সম্মেলনের জন্য শহরে এসেছেন? তখন কুয়ান বলেন, অবশ্যই। এবং সম্রাট সই বলে, ব্লু স্কাই সম্মেলনের তরুণদের জন্য একটি আয়োজন, আপনার ছেলে কুয়ান রুমু কোথায়? তখনই কুয়ান বলে, রুমু নিজের লি বাসভবনে যাবে ব্লু স্কাই সম্মেলনের জন্য। তখনই মিস্টার ফে পিছন থেকে একজন সৈনিককে ডেকে বলে যে, মাস্টার কুয়ান এবং অন্যান্য অতিথিদের গেস্ট কোয়ার্টারে বিশ্রামের জন্য পাঠিয়ে দাও। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার কোল্ড পুলের দৃশ্য দেখানো হয়। ফুগুই ইয়াং কুয়ান প্রাসাদ থেকে ফিরে আসার পর সে যখন মুখ হাত ধোয়ার জন্য বেসিনের সামনে যায় তখন সে দেখতে পায় তার মুখ থেকে রক্ত পড়ছে। আসলে ফুগুই যখন কুয়ানের সঙ্গে যুদ্ধ করছিল তখন সেখানে ফুগুইও কিছুটা আহত হয়েছিল এবং সে মনে মনে বলতে থাকে, তার শরীরে আধ্যাত্মিক শক্তি স্থানান্তর করা আমার উপর বেশ প্রভাব ফেলেছে, আমি হয়তো একটু অসাবধান ছিলাম। এবং তখনই সেখানে টং আসে এবং টং বলে, ইয়াং মাস্টার ফুগুই, আপনি ফিরে এসেছেন, আমি 2 পায়ে হাঁটা অভ্যাস করে ফেলেছি, দেখুন। ইয়াং মাস্টার ফুগুই, আপনার কি হয়েছে? আপনার গলার স্বর কিছুটা ভারী শোনাচ্ছে। তখনই ফুগুই বলে, আমি ঠিক আছি, শুধু আমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে। এবং টং তখনই বলে, আমি পানি নিয়ে আসছি। আবার ফুগুই তখন বলে, দরকার নেই, থাক। এবং ফুগুই কিছুটা টঙের উপর তাকিয়ে বলে, এই পোশাকটি তোমার জন্য মানানসই নয়, তোমার গায়ে ফিট হচ্ছে না। এটা বলেই ফুগুই সেখান থেকে চলে যায়। এদিকে আবার কুয়ানকে দেখানো হয়, সে তার একটা সৈনিকের সাথে কথা বলছিল এবং কুয়ান বলছিল যে, আজ আমি অবশেষে দেখলাম ওই সৈনিক কতটা দক্ষ হতে পারে। যদিও সে এখনো হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক আয়ত্ত করতে পারেনি, তবুও সে বিশ্বের বেশিরভাগ মানুষের চেয়ে শক্তিশালী, রুমও তাকে হারাতে পারবে না। তখনই সৈনিকটি বলে, মাস্টার, আপনার কি কোনো পরিকল্পনা আছে? তখনই কুয়ান বলে যে, যাও, আমার ওই অকৃতজ্ঞ ছেলেকে বলো যে তাকে অবশ্যই জিততে হবে, এমনকি কুটিল বা অসৎ পথ অবলম্বন করে হলেও ব্লু স্কাই কনভেনশনে ওই ফুগুইকে হারাতেই হবে। তখনই সৈনিকটি বলে, হ্যাঁ ঠিক আছে মাস্টার। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আমাদের টংকে দেখানো হয়, টং গামলায় করে পানি নিয়ে আসছিল ফুগুইয়ের জন্য। ফুগুই এদিকে বসে বসে সাধনা করছিল এবং টং মনে মনে বলতে থাকে, আমি শুনেছি সাধনার সময় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করার সময় শরীর দুর্বল থাকে। তবে ইয়াং মাস্টার ফুগুই, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে রক্ষা করব। এবং তখনই টং এর পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে এবং সে বলতে থাকে, 12-5-80, আমি এখানে। টং তো অবাক হয়ে যায় এবং বাইরে দৌড়তে দৌড়তে আসে এবং টং বলে, তুমি এখানে কিভাবে পৌঁছালে? এবং আমরা এখানে দেখতে পাই এটা ছিল একটা কাঁকড়া ডেমন। এবং কাঁকড়া ডেমনটি বলতে থাকে, আমি আশা করিনি তুমি সত্যি সত্যি মানুষ রূপ নিতে পারবে। ওই সৈনিক কি তোমাকে রূপান্তরে সাহায্য করেছে? সে নিশ্চয়ই তোমার প্রতি খুব বিশ্বাস রাখে, তুমি একে এখন মেরে ফেলতে পারো, তার বাই হই একু পয়েন্টের আঘাত করো, এটাই মানুষের একমাত্র প্রাণঘাতী দুর্বল জায়গা। এই সুইটি তার শরীরে গভীরে ঢুকিয়ে দাও, তাহলে সে নিশ্চিতভাবে মারা যাবে। এবং ক্যাকড়া ডেমনটি যখন টংকে এই কথাগুলো বলছিল তখন কিন্তু ফুগুই ভিতর থেকে সাধনা থাকলেও সবকিছু শুনতে পাচ্ছিল। এবং টং বলতে থাকে, আমার কাজ ওই সৈনিকের উপর নজরদারি করা, তাকে হত্যা করা নয়, তাছাড়া আমি আমার কাজ শেষ করেছি। এবং তখনই কাঁকড়া ডেমনটি বলে, আমার চূড়ান্ত লক্ষ্য হলো প্রতিশোধ।
তুমি যদি তাকে হত্যা করো তবে তোমাকে অনেক বড় কৃতিত্ব দেয়া হবে। তুমি করবে কি করবে না, না হলে আমি নিজেই করে নেব। এই কথা শুনে তং তো প্রচন্ড রেগে যায় এবং তং তখন বলে কখনোই না, এবং তং তো তাকে একটা গামলা দিয়ে ঢেকে দেয় এবং তং তার উপরে টং টং করে বাজাতে থাকে এবং কাঁকড়া ডেমনটা তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং কাঁকড়া ডেমনটি ওর ভেতরে থেকে বলে, হেরা তুমি কি করছো, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি বাইরে বার করো, আমাকে এরকম করে মেরো না। কিন্তু তং তো তাকে ছাড়ে না। তং তো প্রচন্ড মজা পাচ্ছিল এই সমস্ত কিছু দেখে। তখনই ক্যাকড়া ডেমনটি বলতে থাকে, তুমি সত্যি মালকিনের প্রতি বিশ্বাসঘাতকতা করলে? তুমি কি এখন ওই সৈনিকের পক্ষ নিচ্ছ? আমি এখনই মালকিনকে সব জানিয়ে দেব, তিনি তখন তোমার ভাইকে মেরে ফেলবে। আসলে এই ক্যাকড়া ডেমনটি ছিল ম্যাডাম ইং এর টং এর মতনই একজন স্পাই এবং তং তো প্রচন্ড রেগে যায় এবং তং জাদু করে তার সিল্ক সুতো দিয়ে ক্যাকড়া ডেমনকে শক্ত করে বেঁধে ফেলে এবং ক্যাকড়া ডেমনটি তখনই বলে ওঠে, তুমি কি করছো, তুমি আমাকে বের করো। এবং তং তখনই বলে, আমি তোমাকে বলছি যতদিন আমি ইয়াং মাস্টার ফুগুইয়ের সাথে থাকবো এবং সাধনা চালিয়ে যাব, খুব শীঘ্রই আমি নিজেই আমার ভাইকে উদ্ধার করার ক্ষমতা অর্জন করব। এবং তখনই ক্যাকড়া ডেমনটি বলে, ম্যাডাম ইং এটা হতে দেবে না, তুমি এবং তোমার ভাই দুজনেই মর্মান্তিক ভাবে মারা যাবে। এরপর তং যখন মজা করতে করতে ফুগুইয়ের কাছে ফিরে আসছিল তখন তং দেখতে পায় এখানে লেডি ফেং ইউন আসছেন এবং সে বলতে থাকে, সিনিয়র ফুগুই আপনি কি ভিতরে আছেন? এবং তং তখনই ঘরের পিছনে প্যানে গিয়ে লুকিয়ে পড়ে এবং লেডি ফেং ইউন এখানে ফুগুইয়ের ঘরে ঢোকার সময় দেখতে পাই ঘরের সামনে কিছু একটা সিল্ক কেবের সুতো দিয়ে জড়িয়ে পড়ে আছে এবং সে সেটা ভালো করে দেখতে পারে এবং সে বুঝতে পারে যে এটা স্পাইডার ডেমনের শক্তিশালী সিল্ক সুতো এবং ভাবতে থাকে যে এটা এখানে কিভাবে আসলো, কিন্তু সে এখানে কিছুই বলে না, সে ভিতরে ঢুকে পড়ে এবং লেডি ফ্যাং তখনই ঘরের ভিতরে ফুগুইয়ের কাছে চলে আসে এবং লেডি ফ্যাং দেখতে পাই ফুগুই তখন সাধনা করছে এবং লেডি ফ্যাং ইউন মনে মনে বলতে থাকে, অদ্ভুত তো, এটা কিভাবে সম্ভব, সিনিয়র ফুগুই কিভাবে এত আধ্যাত্মিক শক্তি হারাতে পারেন? সেই র্যাকুন ডগ ডেমন কিং তো সিনিয়র ফুগুইয়ের সামনে কিছুই ছিল না, কোয়ান জিংটিংও তো ওনার এত বড় ক্ষতি করতে পারার কথা নয়। তখনই ইউন ফুগুইকে ডেকে বলে, মাস্টার ফুগুই আপনি কি এখন ঠিক আছেন? তখন ফুগুই বলে, আমি ঠিক আছি। ইউন তখন আবারও বলে, আপনি কেন আমাদের কখনো বলেননি যে আপনি এত শক্তি হারিয়েছেন? তবে আপনার ওই আক্রমণাত্মক ভঙ্গি কোয়ান জিংটিং এর গালে একটা চর মারার মতোই ছিল। আপনি একদম ঠিক করেছেন, তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকারই ছিল। খুব চমৎকার। তখনই ফুগুই একটু বিভ্রান্তি বোধ করে বলে, ফ্যাং টিন ইউন তোমার কাজ যদি এখন শেষ হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে এখন যেতে পারো। এই কথাটা শোনার পর ইউনের তো প্রচন্ড খারাপ লাগে এবং সে বলে, আমি জানি আপনি এখনো আমার প্রোমো পড়েননি, কিন্তু সমস্যা নেই, আমি এখানে মনে করি ইকিজোরের আমি আপনার জন্য সেরা সঙ্গী। যদি অন্য কেউ আমার চেয়ে যোগ্য আসে তবে আমি চেষ্টা করব এই পদটা ছেড়ে দেওয়ার। তারপর ইউন আবার তার সন্দেহর দিক থেকে একটু বলে, সিনিয়র ফুগুই আপনি কি সেই ছোট মাকড়সা ডেমনটিকে আবার এখানে কোথাও দেখেছেন যে আমার জন্য চিঠি পৌঁছে দিত? আমি তাকে কথা দিয়েছিলাম সেদিন তাকে মুক্তি দিয়ে দেব, কিন্তু তারপর থেকে সে আমার কাছে আর আসেনি। আসলে সে বেশ মজারই ছিল। দুঃখের বিষয় সে একজন ডেমন। মানুষ এবং ডেমন আলাদা পথে চলে, এই দুই প্রজাতি বন্ধু হতে পারে না, আমি এই ব্যাপারে পরিষ্কার। কিন্তু ফুগুই তো ইউনের কথায় কোনো হ্যাঁ বা না কোনো উত্তরই দেয় না। ফুগুই চুপচাপ তার নিজেরই কাজ করছিল, কিন্তু ইউন এখানে প্রচন্ড রেগে যায় আর বলে, সিনিয়র মাস্টার ফুগুই আপনি বিশ্রাম নিন, আমি এখন আসছি। এবং এই কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায়। ইউন চলে যাওয়ার পরপরই তং আবার আড়াল থেকে বেরিয়ে আসে এবং তখনই ফুগুই বলে, তাকানো বন্ধ করো, তুমি কি তাকে এতটাই ভয় পাও? তখনই তং বলে, লেডি ফ্যাং যা বললেন তার থেকে মনে হচ্ছে তিনি একজন মাকড়সা ডেমনকে আপনার পাশে থাকা একদমই পছন্দ করবেন না। যাই হোক মাস্টার ফুগুই আপনি কি এখন ভালো বোধ করছেন? তখনই ফুগুই বলে, হ্যাঁ। তং আবার বলে, ও এটা তো দারুণ কথা মাস্টার ফুগুই, আমাকে কি এখন মাকড়সার চেয়ে মানুষ হিসেবে বেশি ভালো লাগছে? আপনার এই নীরবতার মানে কি? হ্যাঁ। কিন্তু ফুগুই তো কিছুই বলে না। তারপর আবার তং বলতে থাকে, আচ্ছা আপনি কি মনে করেন না যে আমি এখন আপনার চোখে অত্যন্ত দেখতে কুৎসিত নই, তাই তো? কিন্তু ফুগুই একটু রেগে যায় আর বলে, তুমি বড্ড বেশি কথা বলো। এবং তং আবারও বলতে থাকে, ও মাস্টার ফুগুই আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ, আমি শপথ করছি আমি আপনার এই ঋণ কখন শোধ করব। তখনই ফুগুই বলে, আমি শুধু চাইছি যে তুমি পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাও। কাউকে রক্ষা করার ইচ্ছা তোমাকে বেঁচে থাকার সাহায্য করেছে, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, এটাই সব। ফুগুই আবারও তংকে বলে, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? কিন্তু তং বলে, মাস্টার ফুগুই আপনি কি আমাকে এক সেট তরোয়াল চালনা শেখাতে পারবেন? আমি আরো শক্তিশালী হতে চাই যাতে আমি যাদের ভালোবাসি তাদের নিজের শক্তি দিয়ে রক্ষা করতে পারি। তখনই ফুগুই বলে, তোমাকে তরোয়াল চালনা শেখাতে কঠিন নয়, কিন্তু তুমি যে পোশাক পরে আছো তা তলোয়ার চালানোর জন্য একেবারে অনুপযুক্ত। আসলে
আসলে তঙের গায়ে যে ড্রেসটা ছিল সেটা ওর গায়ে ঠিকমতো ফিটই হচ্ছিল না, এবং বেচারা তঙের কাছে এমন কোনো পোশাকও ছিল না যে সে সেটা পাল্টে পরবে। এবং এদের এই দৃশ্যটা বাইরে থেকে কেউ একজন রহস্যময় হিসেবে দেখছিল এবং সে শয়তানের হাসি হাসছিল, কিন্তু আমাদের বলা হয় না যে এখানে এটা কে ছিল। এবং এখানেই সিন কাট হয় এবং আমাদের আবার সকালের দৃশ্য দেখানো হয়। আসলে ফুগুই এখানে তংকে তরোয়াল প্র্যাকটিস করানোর জন্য নিয়ে এসেছিল। তখনই তং বলে, মাস্টার ফুগুই, সাধারণত এইরকম তুষারপাতের দিনে আমার মতো ডেমনরা বাইরে বের হয় না। তখনই ফুগুই বলে, বাতাস, তুষারপাত, বৃষ্টি আর বরফ সবই প্রকৃতির অংশ। বিরূপ আবহাওয়ায় তোমার শিক্ষায় সাহায্য করবে। তখনই তং বলে, বরফ থেকে কি আমি কিছু শিখতে পারবো? এবং তখনই তংকে ফুগুই একটা তরোয়াল প্র্যাকটিস করে দেখায় এবং এই তরোয়াল প্র্যাকটিসটা এমনই ছিল যেটা তং দেখে তো একদমই অবাক হয়ে যায়। এবং তং তো বলতে থাকে, ওয়াও, অ্যামেজিং, কি অপরূপ দৃশ্য। এবং তখনই আমরা দেখতে পাই তং ও ফুগুইয়ের মতো তরোয়াল প্র্যাকটিস করার চেষ্টা করছিল, কিন্তু ফুগুইয়ের মতো করা তো দূরে থাক, সে বেচারা তরোয়ালের ভারে উল্টে উল্টে বারবার পড়ে যাচ্ছিল এবং এটা তো ফুগুই দেখে প্রচন্ড মজা নিচ্ছিল। তখনই তং বলে, মাস্টার ফুগুই, আপনি কি ভাবছেন? তখনই ফুগুই বলে, তোমার ডান হাতটি আরো উঁচুতে তোলো, এটাকে তরোয়ালের সাথে এক রেখায় রাখো। তারপর তং অনেকক্ষণ বেচারা তরোয়াল প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সে কিছুতেই পারে না। তখনই তং বলে, তোর কি অদ্ভুত মাস্টার ফুগুই, আমি এখনো কেন তরোয়াল থেকে শক্তি নির্গত করতে পারছি না? তখনই ফুগুই বলে, এর জন্য আরো তোমাকে অনুশীলন করতে হবে। এবং তং বলে, ঠিক আছে। এবং তং হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় সূর্যাস্তের আভা এবং তখনই বলতে থাকে, মাস্টার ফুগুই, দেখুন সূর্যাস্তের আভা কত সুন্দর, মাস্টার ফুগুই, ওই দিকে দেখুন। এবং তখনই ফুগুই উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এবং ফুগুই বলে, এগুলো কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে। এবং তং তখনই বলে, অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যাবে? কি আফসোস মাস্টার ফুগুই, ওই উপরে দেখুন এক ঝাঁক পাখি, কি চমৎকার দৃশ্য, তাই না? তখনই ফুগুই বলে, এই পাখিগুলো আজ অন্যদিকে চেয়ে একটু আগেই চলে গেছে। তখনই তং মনে মনে বলে, মাস্টার ফুগুই হয়তো কখনো বাইরের পৃথিবীটা ভালো করে দেখেনি, তিনি এমনকি সূর্যাস্তের আভা আর পাখিদের উপস্থিতিও গভীরভাবে উপভোগ করেন। এখনকার মানুষগুলো মাস্টার ফুগুইকে এখানে বন্দি করে রেখে শুধু প্রতিদিন সাধনা করার জন্য, কিন্তু দিন শেষে তিনিও তো একজন মানুষ, তিনি নিজেরও খুব একাকী বোধ করেন। এটা অদ্ভুত, আমার কেন এত রাগ হচ্ছে? যাই হোক, মাস্টার ফুগুইয়ের জন্য আমাকে কিছু একটা করতেই হবে। আসলে ফুগুই বাইরের দুনিয়া কোনোদিনও দেখেনি, তাকে সব সময় এই কোল্ড পুলের ভিতরে আটকে রাখা হতো এবং তাকে বলা হতো সব সময় যেন শর্ট প্র্যাকটিস করা হয় এবং তার কাজ একটাই ছিল, শুধুমাত্র ডেমনদেরকে নিধন করা, হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক অর্জন করা এবং একজন বীর শক্তিশালী যোদ্ধা হওয়া। এবং এখানেই সিন কাট হয় এবং আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয় এবং আমরা দেখতে পাই তং আগের থেকে অনেক শক্তিশালী এবং শর্ট প্র্যাকটিস খুব ভালো মতোই শিখে গেছে। তখন ফুগুই বলে, তুমি যদি শেষ কৌশলটি শিখে নিতে পারো, যাতে 7 দিন চাল রয়েছে, তবে এই সেটের তরোয়াল চালনা শিক্ষা তোমার শেষ হবে। তখনই তং একটু ভাবনা চিন্তা করে বলে, বুঝতে পেরেছি ইয়াং মাস্টার ফুগুই। তং আবারও ফুগুইকে জিজ্ঞাসা করে যে, ইয়াং মাস্টার ফুগুই, আমরা কখন শেখা শুরু করতে পারি? তখনই ফুগুই বলে, খুব শীঘ্রই শুরু হবে। আমার ভয় হচ্ছে যে তোমাকে শেখানোর মতো পর্যাপ্ত সময় হয়তো আমার কাছে নেই। তখনই তং বলে, ঠিক আছে ইয়াং মাস্টার ফুগুই, আপনি যখন ফিরে আসবেন তখন আমাকে আবার শেখাতে পারেন। তখনই ফুগুই বলে, সম্মেলনে যাওয়ার আগে আমাকে একটি কাজ শেষ করতে হবে। তখনই তং বলে, এটি কি কাজ ইয়াং মাস্টার ফুগুই, আমি কি আপনার সাথে যেতে পারি? কিন্তু ফুগুই তংকে কিছুই বলে না এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার ফুগুইকে একটি জঙ্গলের ভিতরে দেখানো হয় এবং সেখানে প্রচন্ড পরিমাণে অন্ধকার ছিল এবং ফুগুই বলতে বলতে যাচ্ছিল, রেড সিলভার রিনড স্নেক ডেমন কিং পরিষ্কার পানি এবং অন্ধকার বন পছন্দ করে। এটি এক সময় কাংশু শহরে 130টি পরিবারকে হত্যা করেছিল। এটি একটি খুনি এবং লুটেরা যা রক্তের উপর বেঁচে থাকে। এখন এটি হুয়ান পর্বতের একটি উপত্যকায় লুকিয়ে আছে। ইকি এলিয়েন্স এটিকে নির্মূল করার আদেশ দিয়েছে। এবং তখনই স্নেক ডেমন ফুগুইকে পিছন থেকে ফলো করছিল আর বলছিল, সৈন্য, তোমার একা আসার এবং আমাকে মারার চেষ্টা করার মতো সাহস আছে দেখছি। আজ আমি ভয় পাচ্ছি যে তুমি এখানেই মারা যাবে। এবং এই কথা বলার সাথে সাথে ডেমন কিং পেছন থেকে ফুগুইয়ের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু ডেমন কিং তো জানতো না যে ফুগুই ছিল একদমই আগুন। এবং ফুগুই স্নেক ডেমনকে প্রচন্ড আহত করে পাথরের উপর ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় এবং তখনই সেখানে রহস্যময় একটি ছেলে আসে এবং তখনই স্নেক ডেমন বলতে থাকে, আমাকে
সাহায্য করো, আমাকে বাঁচাও, কে তুমি? কিন্তু এই ছেলেটি এখানে ওর কোনো নামই বলে না এবং সাথে সাথে ফুগুইয়ের উপর আক্রমণ করতে চায়। এই ফাঁকে স্নেক ডেমন পালানোর চেষ্টা করে, কিন্তু ফুগুই তো তাকে ছাড়বে না। ফুগুই তাকে আঘাত করে ওখানেই ফেলে দেয়। এরপর ওই ছেলেটি এবং ফুগুইয়ের মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ লেগে যায় এবং যুদ্ধের ভিতরে ফুগুই এখানে বেশ কিছুটা আহত হয়। ওই ছেলেটি ফুগুইকে এমন একটা পাওয়ার ব্যবহার করে তাতে ফুগুইয়ের তরোয়াল একদিকে ছিটকে পড়ে যায় আর ফুগুইও প্রচন্ড পরিমাণে আহত হয় এবং ফুগুই তো সাথে সাথে ঝাপসা দেখতে শুরু করে এবং তখনই স্নেক ডেমন উঠে আসে এবং সেই ছেলেটিকে বলতে থাকে, স্যার ওর কি হলো? তখনই ওই ছেলেটি বলে, আমি ওর দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছি। সর্বোপরি তুমি একজন দানব রাজা, আমাকে এটা বলো না যে তুমি একজন অন্ধ মানুষকে হারাতে পারবে না, বাকিটা তোমার উপরে ছেড়ে দিলাম, এটা তুমি এনজয় করো। এবং এই কথাটা বলেই ছেলেটি ওখান থেকে চলে যায় এবং স্নেক ডেমন তো মনে করেছিল হয়তো ফুগুই অন্ধ, এই জন্য ও তাকে মেরে ফেলতে পারবে, কিন্তু স্নেক ডেমন এটা পুরোপুরি ভুল ভেবেছিল। যখনই ফুগুইয়ের ওপর আক্রমণ করতে যায় তখনই সেখানে তং চলে আসে এবং তং তার সিল্ক সুতো দিয়ে সেই ডেমনটিকে আটকে ফেলে এবং ফুগুইকে সেখানেই বাঁচিয়ে নেয়। এবং তখন তো স্নেক ডেমনটি বলতে থাকে, তুমি কে? এবং তখনই তং বলে, আমি তোমাকে ভয় পাই না। এবং তখনই আবার স্নেক ডেমন টংকে বলে, তাহলে তুমি কাঁপছো কেন? এবং টং তখনই বলে, কারণ তুমি একটা সাপ, আমার সঙ্গী সাথীরা এবং আমি সবাই সাপকে ভয় পাই। তখনই স্নেক ডেমন বলে, তাহলে আমার পথ থেকে সরে যাচ্ছ না কেন? এবং টং বলে, যদিও আমি ভয় পাচ্ছি তাও আমি এখান থেকে সরবো না। এবং তখনই স্নেক ডেমন প্রচন্ড রেগে যায় এবং বলে, নগণ্য ক্ষুদ্র প্রাণী, নরকে যা। এবং তখনই ফুগুই বলে, সে কোনো ক্ষুদ্র প্রাণী নয় আর সে কোনোভাবেই নগণ্য নয়। এবং এই কথাটা বলার সাথে সাথে স্নেক ডেমনকে সেখানেই হত্যা করে দেয় এবং এখানেই সিন কাট হয়। পরের দিন সকালে কোল্ড পুলের দৃশ্য দেখানো হয় এবং আমরা দেখতে পাই ফুগুই এখানে বসেছিল আর টং একটা উনুনের উপর কেটলি রেখে পাখা দিয়ে বাতাস করছিল আর বলছিল, আমি আশা করিনি যে প্রথমবার ইয়াং মাস্টার ফুগুইয়ের সাথে কোনো মিশনে এসে আমি এত ভালো আচরণ করব। ইয়াং মাস্টার ফুগুই, আপনি কি জানেন যে আমরা মাকড়সারা সাপকে সবচেয়ে বেশি ভয় পাই? তখনই ফুগুই বলে, আমি জানি, বারবার বলার দরকার নেই, আর এটা তুমি আমাকে অনেকবারই বলেছো। এবং টং তখনই বলে, তবুও আপনি আমাকে যে তরোয়াল চালনা শিখিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার মতো একটি মাকড়সা সাপের সামনে লড়ার কোনো সাহস পেত না। এটা সত্যি যে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু ইয়াং মাস্টার ফুগুই, সব মিলিয়ে আমি তো ভালোই করেছি, তাই না? এবং ফুগুই তখনই বলে, হ্যাঁ। এবং এই কথাটা বলার সাথে সাথেই ফুগুই টংকে একটা ক্যান্ডি দেয় এবং টং তো ক্যান্ডিটা দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর বলে, ক্যান্ডি, এটা কি আমার জন্য উপহার? ইয়াং মাস্টার ফুগুই, আপনাকে অনেক ধন্যবাদ। ও একটা ভালো কথা, আগে আমি একটা গোপন কথা শুনেছিলাম যা মিস্টার ফেই তরোয়াল পরিচালক সোয়াংকে বলেছিলেন, আমি এখন আপনাকে সেটি বলতে চাই। এবং ফুগুইও তখন বলে, আমারও তোমাকে কিছু বলার আছে টং। এবং টং বলে, আপনারও কিছু বলার আছে? ঠিক আছে, আপনি আমাকে ক্যান্ডি দিয়েছেন তাই আপনিই আগে বলুন। এবং ফুগুই বলতে থাকে, যদিও আমার পঞ্চ ইন্দ্রিয়ের উপর থেকে সিল তুলে নেওয়া হয়েছে, কিন্তু ট্রু ড্রাগন পাওয়ার এর প্রভাবে উপেক্ষা করার মতো নয়। আমার চোখ সাময়িকভাবে কিছুই দেখতে পাচ্ছে না। এবং এখানেই সিন কাট হয় এবং পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে মিস্টার ফেই এসেছিলেন ফুগুইয়ের কাছে এবং আমরা দেখতে পাই ফুগুই এখানে একটা চোখের উপর সাদা কাপড় বেঁধে বসেছিল এবং মিস্টার ফেইকে বলছিলেন, চিন্তা করবেন না মিস্টার ফেই, আমার চোখ ড্রাগন শক্তিতে পুড়ে গেছে, 1 মাসের মধ্যে এগুলো সেরে যাবে। এবং তখনই মিস্টার ফেই বলে, আমরা পুরো 1 মাসের কথা বলছি। এবং ফুগুই বলে, আমি আমার কাজ শেষ করব মিস্টার ফেই, তুমি জানো আমি তোমাকে সেটা বোঝাতে চাইনি। মাস্টার শেষ পর্যন্ত তোমাকে অনুমতি দিতে রাজি হয়েছেন। আসলে এখানে ফুগুইকে 1 মাসের জন্য এই ইয়ানকুয়ান ম্যানার এবং কোল্ড পুল থেকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এই পৃথিবীর দৃশ্যটা ঘুরে দেখতে, কিন্তু ফুগুই তো আসলে চোখে কিছু দেখতেই পাচ্ছিল না, সে বাইরে গিয়ে কি বা দেখতে পাবে। এবং তখনই ফুগুই বলে, মিস্টার ফেই, আমি এখন কিছুটা ক্লান্ত। এবং মিস্টার ফেই বলে, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি, আপনি আপনার নিজের যত্ন নেবেন। এখন এই দৃষ্টিহীন অবস্থায় দৈনন্দিন জীবনে নিজের দেখাশোনা করবেন কিভাবে? এবং এই কথা বলে মিস্টার ফেই সেখান থেকে চলে যায় এবং এখানে এই সিনটি কাট হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়ান তার সৈনিককে বলছে যে সে এখন দেখতে পাচ্ছে না। এটা তো দারুণ খবর, রুমু অবশেষে বুদ্ধিমানের মতো কিছু একটা
করেছে। এবং এই কথাটা শুনে আমরা বুঝতে পারি যে জঙ্গলের ভিতরে ফুগুইকে যে আক্রমণ করে তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিল সেটা আর কেউই না, বরং কুয়ানের ছেলে রুমু ছিল। এবং সৈনিকটি তখনই বলে, ইয়াং মাস্টার তো আসলেই মেধাবী, সেটা তো না বললেও চলে। মাস্টার, আমরা কি ব্লু স্কাই কনভেনশনের জন্য রওনা দেব? এবং তখনই কুয়ান বলে, আমি খুব একটা কোথাও যাই না, আমাকে খুঁজে বের করতে হবে যে সেই বুড়ো ইয়ান কুয়ান সইয়ে তার প্রতিশ্রুতি পূরণ করছে কিনা। এবং তখনই সেখানে এল্ডার মাস্টার আসে এবং হাতে করে একটা ছোট বাস্ক নিয়ে এসে বলে, এটি একটি টাটকা তৈরি ড্রাগন টেম্পারিং পিল। আপনি দাবি করেছেন যে আপনার ছেলে রুমু সেই সৈন্যকে হত্যা করতে সক্ষম। সে এখন কোথায়? সময় ও পরিস্থিতি বীর তৈরি করে। এই প্রবাদটি সত্য, কিন্তু আপনাকে আমাদের দেখাতে হবে যে আপনার ছেলে রুমু কিভাবে ওই সৈন্যকে হত্যা করতে পারে। আসলে ফুগুই ড্রাগন শক্তির প্রভাবে সাময়িকভাবে অন্ধ হয়ে গেছেন। এই সুযোগে কুয়ান এবং এল্ডার মাস্টার ও তার ছেলে রুমু ফুগুইয়ের নামে কিছু ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করছে। এবং এখানেই এই সিনটি কাট হয়। পরবর্তী সিনে আমাদের ফুগুই এবং তংকে দেখানো হয়। আসলে তং এখানে বাইরে যাওয়ার জন্য কিছু ম্যাপের চিত্র নিয়ে আসছিল এবং তার হাত থেকে পড়ে যায় এবং ফুগুই তখনই বলে, এত হুটোপাটা করো না, সাবধানে এসো। কিছুক্ষণ পর তং আবার বলে, ইয়াং মাস্টার ফুগুই। তখনই ফুগুই বলে, তুমি কি কিছু বলতে চাও? এবং তং বলে, কেউ জানে না আপনি কতটা কোমল মনের মানুষ। তখনই ফুগুই বলে, কোমলতা একজন সৈন্যের গুণ হওয়া উচিত নয়। আবারও তং বলে, এছাড়া আপনি আসলে কি চান তাও কেউ জানে না ইয়াং মাস্টার ফুগুই। তখনই ফুগুই বলে, তাহলে তোমার কি মনে হয় আমি আসলেই কি চাই? তখনই তং বলে, আপনি বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে চান এবং সেই পালকি থেকে মুক্তি পেতে চান। মিস্টার ফেই বলেছিলেন আপনি নীল আকাশের সম্মেলনে যাওয়ার জন্য পালকির বদলে ঘোড়ার গাড়ি নিতে পারতেন, তাহলে আপনি বাইরের পৃথিবীটা দেখতে পেতেন। কে জানতো যে আপনি সাময়িকভাবে অন্ধ হয়ে যাবেন। আমি কতটা অকেজো, আমি কাউকে রক্ষা করতে পারি না। তখনই ফুগুই বলে, তুমি কেন আমার চোখ হচ্ছ না? তোমার চোখ দিয়ে পুরো পৃথিবীটা কেন আমাকে দেখাচ্ছ না? তখনই তং মনে মনে বলে, যদিও ইয়াং মাস্টার ফুগুই মনের মতো বাইরে যেতে পারবেন না, আমি বিশ্বাস করি একদিন তিনি হোয়াই নদীর পাশে আসল বাসের প্যাভিলিয়নটি দেখতে পাবেন এবং তিনি চিরকাল এভাবে একাকী থাকবেন না। তার আগে যদি সম্ভব হয় আমি ইয়াং মাস্টার ফুগুইয়ের জন্য আরো সুন্দর সুন্দর দৃশ্য বুনে দিতে চাই। এখন ইয়াং মাস্টার ফুগুই, আপনি আপনার চোখ আমাকে হতে দিন। এবং এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং পরের দিন সকালে আমরা দেখতে পাই একটা ঘোড়ার গাড়ি করে তং এবং ফুগুই দুজনেই পৃথিবীর দৃশ্য দেখতে বেরিয়ে পড়েছিল। এবং তং তো এখানে ফুগুইকে বারবার এদিক ওদিক থেকে ঘুরে দেখছিল এবং মনে মনে বলছিল আসলে ইয়াং মাস্টার ফুগুই কতটা হ্যান্ডসাম। কিন্তু ফুগুই তো এটা বুঝতে পারে আর বলে, নিজের জায়গায় ঠিক করে বসো। এবং এটা শোনা মাত্রই বেচারা তং আর কি করবে, নিজের জায়গায় গিয়ে আবার ঠিকঠাক ভাবে গিয়ে বসে পড়ে। তখনই তং বলি, মাস্টার ফুগুই, গতকাল আমি সময় কাটিয়েছিলাম, আমি সারা রাত কাটিয়েছি এই ফিতাটি তৈরি করতে। এটি আপনার পোশাকের সাথে একদম মানানসই। আসলে ইয়াং মাস্টার ফুগুই তো সবকিছু সেরাটা পাওয়ার যোগ্য, তাই নয় কি? তখনই ফুগুই বলে ওঠে, তুমি কি আমার চোখ হওয়ার প্রতিশ্রুতি দাওনি? তখনই তং বলে, ও আমাকে দেখতে দিন ইয়াং মাস্টার ফুগুই, ওই যে দক্ষিণ দিকে সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে, এগুলো কি বক পাখি? কিন্তু ফুগুই বেচারা তো কিছুই দেখতে পাচ্ছিল না। তবুও তংকে খুশি করার জন্য সে বলে যে হ্যাঁ। এবং তং বলে, একটি ছোট পাখি পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু এখন সে অন্যদের ধরে ফেলেছে। দৃশ্যটি কতই না সুন্দর, ওরা সবাই কতটা স্বাধীনভাবে ডানা মেলে ওড়ে। আপনার চোখ হতে পেরে আমি সত্যিই অনেক খুশি ইয়াং মাস্টার ফুগুই। তখনই ফুগুই মনে মনে বলে, বাইরের সবকিছু নিশ্চয়ই খুব সুন্দর, কারণ তোমার কথাগুলো শুনে খুবই আনন্দিত মনে হচ্ছে। এবং এই সুন্দর দৃশ্যের সাথে সাথেই ড্রামার এই 3য় নম্বর পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ড্রামাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদমই ভুলো না। দেখা হবে আবার পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।